হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাইট ক্রিস্টালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরও দুটো ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। তো দুটো ঘটনাই হচ্ছে হুগলি জেলার, ঠিক আছে, কিন্তু আমি জায়গা কোথায় কি ব্যাপার সেটা আমি বলবো না। একটি ঘটনা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছি, ও সেটা কিছুটা দেখেওছে বা ফিলও করেছে। আর আরেকটা ঘটনা হচ্ছে এটা আমি শুনেছিলাম, ঠিক আছে, এই ঘটনাটা আমি শুনেছিলাম। তো সেই দুটো ঘটনা আজকে আমি আপনাদের শোনাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথম ঘটনা যেটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছিলাম। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা ওদের একটা পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যেই ঘটনাটা। হুগলি জেলাতে বাড়িটা, তো এখানে একটুখানি পেছন দিকে চলে যেতে হয়, সেক্ষেত্রে বেশ অনেকগুলো বছর আগেকার ঘটনা। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে ওই ফ্যামিলিটাতে প্রথম কথা হচ্ছে ওখানে স্বামী স্ত্রী দুজন ছিলেন এবং তাদের 10 জন ছেলে মেয়ে ছিল। মানে আমি এটা অনেক বছর আগেকার ঘটনা বলছি, ঠিক আছে, মানে আমাদের দাদু টাদু মানে তাদের দাদু টাদুদের ঘটনা, এরকম একটা ঘটনা আর কি। তো যাই হোক, এবারে ওই ফ্যামিলির যে আর কি হাজব্যান্ড ওয়াইফ, আমি তাদেরকে না দাদু আর দিদা বলেই সম্বোধন করছি, আপনাদের যাতে মানে বোঝার স্বার্থে আমি দাদু আর দিদা বলে সম্বোধন করছি। তো প্রথমত হচ্ছে ওনারা থাকতেন অ্যাকচুয়ালি ওপার বাংলা, বরিশাল। তো তারপরে যখন ধরুন দেশ ভাগ হয়ে যায়, সেই সময় ওনারা চলে আসছেন আপনার এপার বাংলায়। এবার একটা ব্যাপার যেটা হয়েছিল বা একটা সুবিধে যেটা হয়েছিল, এই যে পরিবারের যিনি দাদু ছিলেন তিনি অ্যাকচুয়ালি এপার বাংলার যে রেল কোম্পানিতে উনি ওই রেলে সার্ভিস করতেন। তো সেক্ষেত্রে যেটা হয় যে যথারীতি উনি যখন দেশ ভাগ হয়ে যায় তখন ওনার পুরো পরিবার এখানে চলে আসেন, ঠিক আছে। এবার যা হয় তখনকার দিনে মানে মানুষ যথেষ্ট পরিশ্রমী ছিল, কিন্তু যা হতো যে এতগুলো ছেলে মেয়ে এবং তার একটা এত বড় ফ্যামিলি, তো স্বাভাবিক সংসারটা যথেষ্ট কষ্টের মধ্যেই চালাতে হতো। তো এবারে যেটা হয় আর কি, এখানে ওনাদের প্রথমে কিন্তু কোনো বাড়ি ছিল না, পরবর্তী সময় এনারা এখানে জমি কিনে বাড়ি করেন। তো যেটা হয়েছিল, ওনার 10 জন ছেলে মেয়ে এবং তার মধ্যে 5 জন মেয়ে 5 জন ছেলে। এবারে তার মধ্যে 2 কি 3 ছেলে বাইরে থেকেই, প্রথম থেকেই তারা বাইরে থেকেই পড়াশুনো করেছে। মানে কেউ হয়তো মাসির বাড়ি থেকে সেখান থেকেই পড়াশুনো করেছে, কেউ হয়তো পিসির বাড়ি থেকেছে, এরকমভাবে গ্র্যাজুয়ালি সংসারটা চলছে, ভালো কথা। এবারে যেটা হলো এবং ওনার তার মধ্যে যেটা হয়েছিল, ওনার প্রথম দিকে যেটা 3 মেয়ের বোধহয় বিয়ে হয়ে গিয়েছিল, ঠিক আছে। আমার অতটা মনে নেই, আমি অনেক দিন আগে আমার হাজব্যান্ডের কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম। তো ওনার 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল, পরে বোধহয় 2 মেয়ের বিয়ে বাকি ছিল, এই রকম সময় যেটা হয়। এবং ওনার সেই সময় ছোট ছেলের কিন্তু বিয়ে হয়নি। তো এরকম সময় হঠাৎ করে যা হয় আর কি, ওনাদের প্রচুর বয়স হয়ে যায় এবং এক এক করে ওনারা পরলোকে গমন করেন। তো সেক্ষেত্রে যিনি ওই পরিবারের দিদা ছিলেন তিনি প্রথম মারা যান। এইবারে দিদা এমনই একটা ব্যক্তিত্ব বা এমনই একটা মানুষ ছিলেন যে সেখানে হচ্ছে উনি ওনার সংসার ছেলে মেয়ে মানুষ করা নিয়েই মানে ব্যস্ত থাকতেন। এবং ওনার একটা ব্যাপার ছিল, উনি না কোনো বিষয়ের প্রতি খুব মানে আকাঙ্ক্ষিত বা মোহগ্রস্ত ছিলেন না। মানে যেটা হয় আর কি নর্মালি, যে একটা ওমেন সাইকোলজি যেটা বলে যে স্পেশালি আমরা মহিলারাই যেটা হয় কি, আমাদের ভীষণ যে কোনো জিনিসকে আমরা আঁকড়ে ধরে বাঁচতে ভীষণ ভালোবাসি। কিন্তু হ্যাঁ, এবার তার মধ্যে কি কিছু মানুষ অন্যরকম হয় না, তো ওই মানুষটি কিন্তু ওই রকম ছিল, মানে একদম একটা অন্যরকম ডিফারেন্ট টাইপ পার্সন ছিলেন, যে ওনার কিন্তু কোনো কিছুর প্রতি যে খুব মানে মোহ মায়া আহা উহু করা এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল না। ঠিক আছে, যথারীতি দিন যাচ্ছে। তো এরপর যেটা বললাম যে যা হয় বয়সের ভারে বা বয়সের কালক্রমে উনি পরলোক গমন করেন। আচ্ছা, এইবারে ওই দাদু যিনি ছিলেন তিনি ওনার বাকি 2 মেয়ে এবং ছোট ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বাস করতেন, ঠিক আছে। আর এর মধ্যে যেটা হয়েছিল, বাকি ছেলে মেয়েদের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সবাই মোটামুটি কর্মসূত্রে কেউ কলকাতাতে থাকতেন, কেউ হয়তো কলকাতার বাইরে থাকতেন, এরকম
ব্যাপারগুলো হতো, তারা হয়তো বছরে একবার কি দুবার করে আসতো, এরকম একটা ব্যাপার। কিন্তু দাদুর যে ব্যাপারটা ছিল, যেহেতু উনি খুব কষ্ট করে এই 10জন ছেলে মেয়েকে বড় করা, মানুষ করা এবং সেই জায়গা থেকে একটা জমি কিনে বাড়ি করা, তো ওনার কিন্তু বাড়ির প্রতি ভীষণ একটা মোহ ছিল, মানে আসক্তি ছিল। মানে উনি আর যাই হয়ে যাক, উনি বাড়ি ছেড়ে কোথাও থাকতে চাইতেন না চট করে। তো এবার যেটা হয় যে 2 মেয়ে এবং 1 ছেলে, তখনও তারা অবিবাহিত, এবং তাদের সঙ্গেই বা তাদের সঙ্গে করেই উনি ওনার কাছে রাখতেন, এবং ওই 4 জনেরই একটা পরিবার ছিল। এইবারে যেটা হলো সেটা হলো যে ওই দাদুও মারা গেলেন। ঠিক আছে, এবার দাদু মারা যাওয়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই বাড়ির যিনি সেজ ছেলে, তিনিও কিন্তু কর্মসূত্রে বাইরেই থাকতেন, এবং তার ব্যাপারটা যেটা হয়েছিল যে তার যে স্ত্রী এবং সন্তান ছিল, তারা তখন এই বাড়িতে এসে বেশ কিছুদিন আগে থেকে, মানে দাদু মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে ওনারা এখানে এসে থাকা শুরু করেন। কারণ যেহেতু পরপরভাবে ওই সেজ ছেলে যিনি ছিলেন তার যেহেতু এতটাই মানে পরপর ট্রান্সফার হচ্ছিল, এবং তার যে বাচ্চাটি ছিল তার স্কুলিং ব্যাপারটা একটু হ্যাম্পার হচ্ছিল, এবং উনি যে ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, উনি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তো উনি যে কাজটার সঙ্গে যুক্ত ছিলেন, তো ওনার ভীষণভাবে মানে এমন এমন জায়গায় ওনার মানে কি বলবো ট্রান্সফার হতো, বা এমন এমন জায়গায় ওনাদের কাজে সূত্রে থাকতে হতো, তো সেই জায়গাগুলো থেকে স্কুল বলুন বা ধরুন যে কোনো কিছুই অনেকটা দূরে পড়তো। তো সেক্ষেত্রে কী হতো, বাচ্চাদের পড়াশুনোটা ভীষণভাবে হ্যাম্পার হতো। মানে স্কুলিং করানো চট করে, যে আমি চট করে বললেই হয়তো আমি মানে অন্তত আধ ঘন্টার মধ্যে আমি স্কুলে পৌঁছতে পারবো, এরকম ডিস্টেন্সগুলো থাকতো না বলে একটা সময় পরে ওনার, তখন বাচ্চাটি যেহেতু একটু বড় হয়েছিল এবং তার স্কুল পড়াশুনোর জন্যই ওনার যে সেজ ছেলের বউ এবং তার বাচ্চাটি ওখানে এসে থাকা শুরু করে। তো যাই হোক, এইবারে যেটা হয়, এর প্রায় ধরুন 6 মাস 8 মাসের মধ্যেই ওই দাদু কিন্তু মারা যান। আচ্ছা, এইবারে মারা যাওয়ার পরে আরেকটা ব্যাপার হচ্ছে, উনি কিন্তু ভীষণ সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। মানে উনি পুজো পাঠ ভীষণ ভালো করতেন, ভালো বাসতেন, এবং প্রত্যেকটা জিনিস উনি ভীষণ নিয়ম মেনে করতেন, এটা আমিও শুনেছি। তো এইবারে যেটা হয় আর কি, সেটা হচ্ছে যে উনি মারা গেলেন, ঠিক আছে। এইবারে যা হয়, তখন সংসারে মোটামুটি 2 ননদ, 1 দেওর, আর এদিকে ওই বাড়ির যিনি সেজ বউ আর তার বাচ্চাটি, এরা 5 জন থাকা শুরু করলো। এবার যা হয় যে 2 ননদ মোটামুটি হতো কি বিকেলবেলা কি সন্ধ্যের দিকে হয়তো তারা একটু গল্প টল্প করতো, হয়তো যা হয় তখনকার দিনের পাড়া একটা ব্যাপার ছিল, মানুষজন বাড়িতে আসছে গল্প করছে, বা তারাও যাচ্ছে গিয়ে গল্প টল্প করছে। ইন দি মিন টাইম একটা ইনসিডেন্ট ঘটে, যে সেই বাড়ির যিনি সেজ বউ ছিলেন উনি একদিন রান্না করছেন, হঠাৎ করে মানে উনি এমন একটা কিছু দেখে মানে সে রান্না টান্না মাথায় উঠে যায় আর কি। মানে তিনি ওই সমস্ত ছেড়ে ছুড়ে দিয়ে উনি সঙ্গে সঙ্গে ঘরে চলে আসেন, এবং ওনার বাচ্চাটিকে উনি ধরে বসে আছেন। আর ওই সময়টাই কিন্তু না 2 ননদ বাড়িতে ছিল, আর না তার ওই ছোট যে দেওর ছিলেন তিনি বাড়িতে ছিলেন। কারণ তিনি যে কোম্পানিতে আর কি কাজ করতেন, তিনি তার বেশিরভাগই সেক্ষেত্রে নাইট ডিউটি পড়তো বলে, তো সেক্ষেত্রে ব্যাপারটা ছিল যে উনি হয়তো খেয়ে দিয়ে বেরোবেন, ওই জন্যই ওই বৌদি আর কি রান্না করছিলেন, এরকম একটা ব্যাপার। ইন দি মিন টাইম মোটামুটি 8টা সাড়ে 8টা যখন বাজে, তখন যথারীতি ওই 2 ননদও ফিরে এসছে আর দেওরও ফিরে এসছে। এবার ওনারা এসে দেখছে যে ওনাদের সেজ বৌদি বাচ্চাটিকে কোলে নিয়ে বসে আছে, আর সে কোথাও নড়েও না চড়েও না। কী ব্যাপার, এবার ওরা সবাই জিজ্ঞেস করেছে যে কি হয়েছে তোমার। তখন উনি বলেছেন যে কিছু একটা উনি দেখেছেন, কিন্তু সেটা উনি মানে ক্লিয়ার করে বলতেও পারছেন না, আবার বলছেন না, এরকম একটা ডাউটের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আলটিমেটলি সেটা গিয়ে দাঁড়ালো হচ্ছে যে উনি কিন্তু ওনার শ্বশুর মশাইকে দেখেছেন। ঠিক আছে, এটা গেল প্রথম ঘটনা। এরপর যেটা হয়, বারংবার পাড়ার অনেক মানুষজন কিন্তু বলতে থাকে যে একটু রাতের দিকে হলে বা একটু গভীর রাতের দিকে হলে বাইরের দিকে যদি কেউ বেরোন, ওরকম একজনকে দেখা যায়, এরকম একজন ধুতি পরিহিত, গায়ে সাদা চাদর এবং গলায় পইতে রয়েছে, কাউকে একজনকে দেখা যায়।
এটা এবার ওনারা বলা শুরু করলেন, অনেকেই বলছেন। এটা কিন্তু এই যে যে ঘটনাটা ঘটেছে এবং ওই বাড়ির সেজ বউ এবং যে বাচ্চাটি সেদিন ছিল, উনি কিন্তু এটা মানে কোনোভাবে পাড়াতে বলেনও নি, কিছু না, কিন্তু অনেকেই এটা দেখেছে পর থেকে, যেটা হয় কানাঘুষো শুরু হয় এবং এটা ওনাদেরকে বলার পরে ওনারা শুনলেন। ওনারা মানে ওনাদের মধ্যে একজন তো প্রত্যক্ষ করেছেন ঘটনাটা, তো সেই জায়গা থেকে তো আর মানে কারোর ডাউট থাকার কথা নয়। তো এবারে যেটা হলো যে এর পরপর যেটা হলো, দুই ননদেরও বিয়ে হয়ে গেল বেশ কয়েক বছরের মানে অন্তরে, মানে মোটামুটি ধরুন 4-5 বছরের অন্তরে দুই ননদেরও বিয়ে হয়ে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই রকম ঘটনা হওয়াতে ওই বাড়ির যিনি সেজ বউ ছিলেন তিনিও আর ভরসা পেলেন না বাচ্চাটিকে নিয়ে ওখানে থাকার। কারণ দেখুন, সন্ধেবেলা রাত বিরেতে কখন কি প্রয়োজন হয় না হয়, বা এরকম একটা সিচুয়েশন হচ্ছে, মানে স্বাভাবিক সবাই কিন্তু একটু ভয় ভয় থাকতে শুরু করলো। তো যেটা হলো, পরবর্তী সময় ওনারাও মানে উনি ওনার হাজব্যান্ডকে কথাগুলো বলেন এবং বলার পরে ওনার হাজব্যান্ডও অন্য জায়গায় জায়গা কিনে ওনারাও বাড়ি করে চলে আসেন। তো এবারে দুই বোনের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এনারাও বাড়ি করে চলে এলেন। এবার বাড়িটা পুরো ফাঁকা, থাকতেন শুধু ছোট ছেলে, ঠিক আছে। এবার উনি তো আর একা বেশি দিন থাকতে পারবেন না, কারণ সত্যি কথা বলতে উনি একা মানুষ হয়ে গেলেন। ওনার রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুর জন্যই তো আরেকজনকে দরকার হয়, বা যাই হোক সারাদিন পরে উনি যখন বাড়িতে ফিরছেন তো ওনারও তো একটা একাকিত্বর ব্যাপারও যেমন থাকছে। প্লাস আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, এরকম ঘটনা পাড়া থেকেও শুনতে পাচ্ছে ওনারা, যখন মানে একটা ভয়ের জায়গাও আছে, আবার একটা একাকিত্বের জায়গা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে এই বাকি যে 9 ভাই বোন তারা ওনার দেখাশুনো করে একটা বিয়ের ব্যবস্থা করলেন এবং বিয়ে হলো, ভালো কথা। এইবারে যথারীতি যখন বিয়ে হলো তখন সবাই ওই বাড়িতে গেছে, আনন্দ করেছে এবং যথারীতি বিয়ে পর্ব মিটে গেছে। এবার সবাই সবার মতো সবার স্বস্থানে ফিরে গেছে, যে যে কাজে আছে, বা ননদ যারা ছিলেন তারাও তাদের শ্বশুরবাড়ি ফিরে গেছেন। এইবারে একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই ছোট ছেলের যিনি স্ত্রী ছিলেন তিনি সন্ধ্যার পর থেকে একাই থাকতেন, ঠিক আছে। এইবারে এই ঘটনাটা আবার আমি ওই যে ছোট ছেলের যিনি স্ত্রী তার কাছ থেকে কিন্তু আমি ডিরেক্ট শুনেছিলাম। তো এবারে উনি বলছেন যে যথারীতি উনি সন্ধ্যাবেলা থাকতেন, উনি প্রথম দিকটাতে কিন্তু কিছু ফিলও করেননি, কিছু দেখেনও নি, ঠিক আছে। ওনার বিয়ের প্রায় 1-1.5 বছর বাদে উনি কনসিভ করেন, ওনার একটি সন্তান আসে। এবার যে কোনো কারণেই হোক মানে সেই সন্তানটি থাকে না, কোনোভাবে মিসক্যারেজ হয়ে যায়। তো যা হয় আর কি, একজন মা তিনি একটা সন্তান ধারণ করেছিলেন, স্বাভাবিক তার একটা মনের খারাপ লাগা, কষ্ট লাগা, দুঃখ তো এটা একটা ছিল। তো যাই হোক, তার মোটামুটি আরও 1-1.5 বছর কি 2 বছর বাদে তিনি আবার কনসিভ করেন, ঠিক আছে। এইবারে কনসিভ করার পরে যথারীতি যেটা হয় আর কি, ওই ছোট ছেলে যিনি তাকে তো কর্মসূত্রে বেশিরভাগই রাত্রের দিকেই বাইরে থাকতে হতো। এবং একটা কথা ক্লিয়ার করি এখানে, সেটা হচ্ছে যে এই যে হুগলি জেলার ঘটনা বলেই বলছি, উনি অ্যাকচুয়ালি জুট মিলে চাকরি করতেন। তো সেই জুট মিলে বেশিরভাগ সময় নাইট ডিউটিটাই পড়তো, ডে ডিউটি বা ইভিনিং ডিউটিটা খুব কমই পড়তো, বা মর্নিং শিফট। তো সেক্ষেত্রে ওনার যেহেতু নাইট ডিউটিটাই বেশি থাকতো, তো সেক্ষেত্রে প্রায় দিনই উনি থাকতেন না। কিন্তু যখন ওনার স্ত্রী দ্বিতীয়বার কনসিভ করে তখন উনি চেষ্টা করতেন যে নয় ডে ডিউটি নিতে আর নয় মর্নিং শিফটটা নিতে। তা সেই দিন যেটা হয়েছিল, এটা উনি আমাকে ঘটনাটা বলেছিলেন। তো সেদিন অ্যাকচুয়ালি ওনার হাজব্যান্ডের নাইট ডিউটি পড়েছে এবং কিছু করারও ছিল না, সেদিন ওনাকে যেতেই হতো। তা উনি রান্নাবান্না করে দিয়েছেন, ওনার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে যাওয়ার পরে যা হয় আর কি, উনি ঠিক করেছিলেন যে ওনার কোনো ভাই বা বোনকে কাউকে ডেকে নেবেন, তিনি ওনার সাথে সেদিন থাকবেন। কিন্তু মানে ভাগ্যক্রমে বলবো কি বলবো এটা ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু সেদিন যেটা হয়, সেদিন কারোর পক্ষেই আসা সম্ভব হয়নি এবং গোটা রাতটা ওনাকে ওখানেই থাকতে হতো, কিছু করার ছিল না। কারণ ওনার তখন মোটামুটি 7.5 কি 8 মাসের উনি তখন কিন্তু প্রেগনেন্ট। তো এইবারে যথারীতি রাত্রিবেলা মোটামুটি কি বলবো,
মোটামুটি 1-1:30 হয়তো বাজে। তো সেই সময় ওনার হঠাৎ করে একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে যেটা হচ্ছে যে বুঝতেই পারছেন যে অনেক দিন আগেকার বাড়ি, তার মানে আগেকার দিনে যে ব্যাপারগুলো ছিল, ওয়াশরুমগুলো কিন্তু সব বাইরে থাকতো বাড়ির, মানে বাড়িটাকে ক্রস করে ওয়াশরুমে যেতে হতো। এইবারে উনি বলছেন যে সেদিন উনি ওয়াশরুমে যাচ্ছেন, আর সেই সময় হঠাৎ করে উনি ওয়াশরুমে গেছেনও, গিয়ে উনি ওয়াশরুম ইউজ করে যখন বেরিয়ে আসছেন, সেই সময় হঠাৎ করে ওখানে বোধহয় শ্যাওলা ছিল বা জল পড়েছিল, কিছু একটা হয়েছিল। কারণ যেহেতু বাড়ির বাইরের দিকে গিয়ে ওনাকে মানে উনি গেছেন, গিয়ে ওয়াশরুম ইউজ করেছেন, তারপরে এবার উনি আগেকার দিনে যেটা ব্যাপার ছিল যে ওয়াশরুম মানেই যে সেখানে জল একদম থাকবেই সেটা নয়, বাইরের কল থেকে উনি জল নিয়েছেন, মানে টোটাল প্রসেসটা করতে তো ওনার কিছুটা হলেও টাইম লেগেছে। এবার যথারীতি উনি যখন ঘরের দিকটাতে আসছেন, এবার বেশ কিছুটা দূর থেকেই তো ওনাকে আসতে হচ্ছে, উনি যখন আসছেন তো সেই সময় বললাম না যে ওখানে শ্যাওলা বা জল কিছু একটা ছিল, আর ওনার না পাটা কিন্তু স্লিপ করে যায়। এইবারে যেটা হয়, উনি তো মানে ওনার তখন মাথায় স্ট্রাইক করেছে যে আমার এরকম অবস্থা, আমি যদি আজকে পড়ে যাই তাহলে আর কিছু করার নেই, মানে এরকম একটা সিচুয়েশন। বুঝতেই পারছেন একজন নতুন মা হতে চলেছে এবং যার আগে একটা এরকম ঘটনা ঘটে গেছে। উনি বলছেন যে মানে এটা একটা ভগবানের কৃপা বলবেন নাকি এটা একটা মিরাকল ঘটেছিল। হঠাৎ উনি দেখলেন যে পেছন থেকে এসে ওনার হাতটা কেউ ধরলো। এবার উনি যখন মানে যা হয় আর কি, উনি কিন্তু ভয় পেয়ে গেছেন। 1-1:30টার সময় কিন্তু উনি ভয় পেয়েছেন, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এইবারে উনি যখন ঘুরে দেখছেন, যে অবয়বটা পাড়ার সবাই দেখেছিল বা দেখতো, ইনফ্যাক্ট ওই বাড়ির যিনি সেজ বউ, যেটা উনিও ওই সেজ বউ যিনি, তিনিও যেটা দেখেছিলেন, ঠিক সেম অ্যাজভাবে ওই অবয়বটাই উনি দেখতে পান। একজন সাদা ধুতি পরিহিত, গায়ে চাদর আর গলায় পইতে, ওনাকেই উনি দেখতে পান। এবং উনি তখন যা হয়, উনি শুনেছেন ঘটনাগুলো, এবং ওই যেটা হয় আর কি, ঘটনাগুলোর পরম্পরা অনুযায়ী ঘটনাগুলো শুনেছেন এবং 2-2 4 করেছেন আর কি। উনি বুঝতে পেরেছেন যে এটা ওনার পরলোকগত শ্বশুরমশাই। তো উনি কিন্তু কোনো কথা বলেননি, উনি কিন্তু চুপ করে চলে আসছিলেন। সেই সময় উনি একটা কথা খালি শুনতে পেয়েছিলেন, মানে ওনার উদ্দেশ্যেই ওনার শ্বশুরমশাই বলেছিল, মা তুমি কোনো চিন্তা করো না, এই সন্তান খুব ভালোভাবেই তোমার পৃথিবীতে আসবে, তোমার কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যাই হোক যাই হোক আমি আছি তোমাকে প্রোটেক্ট করার জন্য। তো এই কথাটা যখন উনি শুনেছিলেন, মানে যা হয় আর কি, ওনার একটা অন্যরকম ফিলিংস হয়েছিল যে উনি এতদিন শুনে এসছেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, উনি বিয়ের পরে যে শ্বশুরবাড়িতে এসছিলেন, উনি কিন্তু শ্বশুর শাশুড়ি কাউকেই দেখেননি, কারণ উনি যা দেখেছেন সব ছবিতেই দেখেছেন, কারণ সেই সময় তো কেউ জীবিত ছিলেন না। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। তো তারপরে পরের দিন যখন ওনার হাজব্যান্ড ফেরার পরে উনি ওনার হাজব্যান্ডকে ঘটনাটা বলেন। বলার পরে ওনার হাজব্যান্ড বলে যে দেখো, যেটা হয়েছে নিশ্চয়ই ভালোর জন্যই হয়েছে। আর বাবা তো মানে সবাই যেটা বলে, আমরা অতটা প্রত্যক্ষ না করলেও পাড়ার অনেকেই বলে, বা ওনাদের বাড়ির যিনি সেজ বউ তিনিও প্রত্যক্ষ করেছিলেন, তো সেক্ষেত্রে নিশ্চয়ই বাবার আশীর্বাদ তোমার মাথায় আছে, তুমি ভালোভাবে সবটাই মানে পেরিয়ে যেতে পারবে। তারপর থেকে যখন ওই ওনার হাজব্যান্ড, ধরুন অনেক ক্ষেত্রে হয়তো নাইট ডিউটি পড়েছে, উনি নিজে আমাকে এই কথাটা শেয়ার করেছেন যে আমার কোনো দিন ভয় লাগেনি, যে মানে উনি যদি বাড়ি নাও থাকতেন না, ওনার কোনো একটা জায়গা থেকে উনি খুব পজিটিভ একটা ভাইবস পেতেন। এবং যেটা হতো যে ওনার রাত্রিবেলা কিন্তু একা বাড়িতে থাকতে কোনো ভয়ও লাগতো না, কোনো কিছুই লাগতো না। এবং পরবর্তী সময় ওনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং সে যথেষ্ট এখন বড়ও হয়ে গেছে সমস্ত কিছু। এবং যাই হোক, আস্তে আস্তে কিন্তু সব জিনিসগুলো খুব সুন্দরভাবে ডেভেলপড হয়েছে এবং তারা যথেষ্ট উন্নতি করেছে জীবনে। কিন্তু একটা বিষয় যেটা, সেটা কিন্তু এখনও ওই পাড়ায় গেলে শোনা যায় যে ওনাকে কিন্তু মধ্যরাত্রে এখনও দেখা যায়। এবং সেইটা আমার হাজব্যান্ডও পরবর্তী সময় এটা বলেছিল যে হ্যাঁ, এখনও পাড়াতে
গেলে খবর পাওয়া যায় বা শোনা যায় যে ওই দাদুকে কিন্তু এখনও দেখা যায়। তো এখান থেকে একটা ব্যাপার যেটা হচ্ছে যে এটা আমিও সবার কাছে শুনেছিলাম যে উনি এই বাড়িটার প্রতি ওনার ভীষণ মায়া ছিল, মানে ভীষণ, মানে খুব কষ্ট করে উনি এই বাড়িটা করেছিলেন, তো এই বাড়িটার প্রতি খুব মায়া ছিল ওনার। এবং সবাই একটা কথাই বলে যে এখনও বোধহয় উনি এই বাড়ির মায়াটা ত্যাগ করতে পারেননি। তো সেই জন্যই মাঝে মধ্যে ওনাকে কিন্তু রাত্রিবেলা দেখা যায়। এবং সবথেকে বড় কথা, উনি কিন্তু যে আছেন বা ওনাকে যে দেখা যায় এটা কিন্তু অল টাইমের জন্য পজিটিভ ভাইবসই দেয়, কোনো রকম নেগেটিভিটি কিন্তু হয়নি। এবং আস্তে আস্তে বাড়িটার কিন্তু ডেভেলপও হচ্ছে, উন্নতিও হচ্ছে, সব কিছুই হচ্ছে। তো আজকে এটাই ছিল আমার প্রথম ঘটনা। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আচ্ছা, এবার আমি শুরু করছি আমার আজকের দ্বিতীয় ঘটনা। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে, এটাও হুগলি জেলারই আরেকটি ঘটনা। সেটা হচ্ছে যে কি বলবো, এই আগের যে ঘটনাটি বললাম সেই এলাকারই ঘটনা। এবং ওই বাড়িটি আমরাও প্রত্যেকে দেখেছি। বাড়িটা অদ্ভুত সুন্দর, বিশাল বড় বাড়ি। কিন্তু দুঃখের বিষয় এই যে সে বাড়িটাতে কেউ থাকতে পারে না। কারণ যত বাড়িটা হ্যান্ডওভার হয়েছে, তত বাড়ি কিছু না কিছু প্রবলেমের জন্য ওই বাড়িটা ছেড়ে মানুষজন চলে যেতে বাধ্য হয়েছে। তো এবারে যেটা হয়, মোটামুটি 3টে কি 4টে হাত বদল হয়েছে বাড়িটা। এবারে যেটা হয় যে প্রমোটাররা ঠিক করছিল যে ওখানে যার বাড়ি ছিল সে মানে চতুর্থ, থার্ড কি ফোর্থ টাইম যে বাড়িটা কিনেছিল, তো সে ঠিক করছিল যে প্রমোটিংয়ে দিয়ে দেবে। কিন্তু বাড়িটার না যথেষ্ট দুর্নাম আছে ওখানে, এবং চট করে ওই বাড়িটা কেউ কিনতেও চায় না। এবং অদ্ভুতভাবে যারাই কিনেছে তারা কিন্তু ওখানকার কেউ লোকাল নয়, সবাই মোটামুটি বেশিরভাগই বাইরে থেকে আসা, কি কেউ হয়তো কলকাতায় থাকে, হয়তো এখানে একটা বাড়ি কিনবে বা কিনে রাখবে, যে উইকেন্ড কাটানো হোক বা যে কোনো কিছুর জন্যই হোক, তারা কিনবে বলেই ঠিক করে। কিন্তু বারংবার যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কোনোভাবেই, মানে কেউ যদি স্থায়ীভাবে, প্রথম দুজন কিন্তু স্থায়ীভাবেই বসবাস করতে চেয়েছিল কিন্তু তারা টিকতে পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে এই থার্ড বা ফোর্থ যারা কিনেছিল তারা ভেবেছিল যে পুজো পাঠ করালে বা কোনো কিছু যদি নেগেটিভিটি থেকে থাকে বা কোনো যদি কি বলবো, যদি কোনো সোল থেকে থাকে, তো সেটা হয়তো ওনারা কাটিয়ে দিতে পারবেন। এইবারে যথেষ্ট দুর্নাম ছিল বাড়িটার। এবং ফোর্থ যে আর কি পার্সন ছিলেন, তিনি যখন প্রমোটিংয়ে দিতে যাবেন বা দেবার চেষ্টা করছেন বা প্রমোটারের সঙ্গে কথা বলছেন, তো সেই সময় যা হয়, যেহেতু বাড়িটার একটা ভীষণ মানে বাজে রেপুটেশন রয়েছে, সেহেতু কেউই ওখানে কোনো রকম মানে কি বলবো বিল্ডিং তৈরি করার জন্য একদমই প্রস্তুত ছিল না। ঠিক আছে, এইবারে দিন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তো হঠাৎ করে একজন প্রমোটার আসেন, এসে মানে ওনার সঙ্গেও কথা হবে বলেই ওনাকে ডাকা হয়েছিল। তা উনি এসছেন, তা ওনার সাথে আরেকজন ভদ্রলোক এসছিলেন। তো তিনি হচ্ছেন, মানে তিনি অ্যাকচুয়ালি থাকেন হচ্ছে কলকাতায়, এবং তিনি কলকাতার সমস্ত বিল্ডিংয়ের প্রমোটিং বেশ কিছু করে থাকেন, এরকম একটা ব্যাপার। তো যথারীতি ওনারা কথা বলতে আসেন, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছিল যে মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থার মতো ব্যাপারটা, মানে প্রত্যেকেই চাইছে যে বাড়িটা ছেড়ে চলে যেতে পারলে সবাই বাঁচে, বা প্রমোটিংয়ে দিয়ে দিলে তাহলে হয়তো কিছু প্রবলেম সর্ট আউট হবে, বা অনেক বেশি মানুষ এসে বসবাস করলে হয়তো সেই নেগেটিভিটিগুলো হয়তো কেটে গেলেও কেটে যেতে পারে। তো এইবারে কলকাতার যে ভদ্রলোক ছিলেন প্রমোটিং করতেন, উনি সব জিনিসটা শুনলেন। শুনে হঠাৎ করে ওনার কি মনে হলো, উনি বললেন যে আমি বাড়িটা কিনবো। এবং কিছু মানুষ থাকে না যে মানে একটা বেশ ডাকাবুকো টাইপের মানুষ, এবং খুব জোশের সঙ্গে উনি বললেন যে আমি বাড়িটা কিনবো। এবং বাড়িটা কিন্তু সত্যি এতটাই সুন্দর, দূর থেকে দেখলে খুবই ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতরে যারা ঢোকে মানে তাদের সত্যি মানে কি বলবো যে মানে বাঁচা মরা দায় হয়ে যায়, মানে তারা কেউ টিকতে পারে না, এতটাই প্রবলেমেটিক বাড়িটা। তো এর আগেও আপনাদের সঙ্গে আমি আর একটা ঘটনা শেয়ার করেছিলাম, ঠিক ওই রকমই ঘটনাটা ছিল, কিন্তু এটা একটু অন্য রকম আর কি।
যথারীতি যেটা হয়, উনি হঠাৎ করে বলে বসেন যে আমি বাড়িটা কিনবো। তো বাড়িটা কিনবো এবং বাড়িটা সেরকমই দামও ছিল। তা এবার ওনার সঙ্গে মানে যিনি আর কি লোকাল প্রমোটার, তিনি হঠাৎ করে ওনাকে বলছেন যে তুমি এটা কী বলছো, যে তুমি হঠাৎ মানে তুমি কিনবে, মানে তুমি জানো না বা তোমাকে তো তুমি শুনছো, তো সামনে বসেই তো পুরো ঘটনাটা শুনছো যে কেউ টিকতে পারছে না। এবং ইনি হচ্ছে 4th পার্সন এই বাড়ির, যে উনিও এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচির অবস্থা, আর যদি একান্ত কিছু না করা যায় তাহলে উনি প্রমোটিংয়ে দেবেন বাড়িটা। তা ওনার কি মনে হলো, উনি বেশ জোশের সঙ্গেই বললেন না আমি বাড়িটা কিনবো। ঠিক আছে, ভালো কথা। তো উনি সবটা জেনেই কিন্তু কিনলেন। এবং আগে এই যে তিন চার হাত কি 4-5 হাত বদল হয়েছে আমি অতটা প্রপারলি বলতে পারবো না। আমি যেটুকু শুনেছিলাম যে ইনি ছিলেন 4th পার্সন। আর ব্যাপারটা যেটা হয়েছিল যে উনি তো মানে প্রায় ছেড়ে দিতে পারলে বাঁচেন। তো সেক্ষেত্রে উনি তো মানে সেই কি বলবো, মানে উনি তো আকাশের চাঁদ হাতে পেলেন প্রায় বলা চলে, যে উনি বাড়িটা ছেড়ে দিতে পারবেন। তো ওই কলকাতার প্রমোটার ভদ্রলোক বললেন না আমি কিনবো। ঠিক আছে, সেইভাবেই সমস্ত কিছু কাগজপত্র হলো এবং সেইভাবেই বাড়িটি ওই প্রমোটার ভদ্রলোকের কাছে হ্যান্ড ওভার হলো। এবার উনি থেকে দেখলেন যে হ্যাঁ কিছু সমস্যা আছে, কিন্তু কী সমস্যা, কিসের সমস্যা, সেটা কিন্তু মানে প্রপারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবারে এখানে একটা কথা বলে রাখি, এই যে কলকাতার যিনি প্রমোটার ছিলেন, তিনি কিন্তু ছিলেন অ্যাকচুয়ালি কামাখ্যার একজন সাধক বলা চলে। মানে উনি পুজো পাঠ হ্যান ত্যান এগুলো ভীষণ করতেন এবং ভীষণ মানতেনও। এবং উনি প্রায় বছরে প্রায় 2 থেকে 3 বার উনি কামাখ্যায় যেতেনও। তো সেই জায়গায় যেতে যেতে যা হয় ওনার একটা পরিচিতি হয়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে প্রায় উনি যখন থেকে দেখলেন যে এরকম একটা কিছু প্রবলেম হচ্ছে বা প্রবলেম আছে, তা উনি সেক্ষেত্রে চলে গেলেন ওখান থেকে কামাখ্যা গেলেন। গিয়ে উনি সমস্ত প্রবলেম বললেন ওনার যিনি গুরুদেব ছিলেন এবং ওনার যারা আর কি কী বলবো গুরু ভাইবর্গ যারা ছিলেন তারাও শুনলেন ম্যাটারটা। শোনার পরে ওনারা বললেন যে ঠিক আছে, আমরা দেখছি এটা কি করা যায়, আমরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলি, তো সেক্ষেত্রে কিভাবে কি করা যায় সেটা আমরাও দেখছি। তো তুমি এখন আস্তে ধীরে তুমি ফিরে যাও, আমরা তাহলে তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। ঠিক আছে, প্রায় তো সেই সময় উনি আর এই বাড়িতে থাকতেন না। হ্যাঁ, ওনার ফ্যামিলি এসে দেখে গিয়েছিল বাড়িটা সত্যিই সুন্দর সমস্ত কিছু। এইবারে ওনার যারা পুরো যে টিমটা এলো, মানে কামাখ্যা থেকে যে পুরো ওনার যে একটা প্রায় 20-25 জনের, মানে ওনার গুরুদেব তার যে মানে শিষ্যরা, এরকম বেশ কয়েকজন বলতে প্রায় 20 থেকে 25 জনের একটা টিম ওখানে এলো। এসে ওনারা দেখলেন এবং দেখে ওনারা হয়তো কিছু বুঝলেন। বোঝার পরে ওনারা বললেন যে এই বাড়ির একটা পোর্শন পুরো ভেঙে ফেলতে হবে, কারণ ওই পোর্শনটা থেকেই কিন্তু মেইন প্রবলেমটা আসছে। তো তখন উনি বললেন যে কি প্রবলেম, সেটা কি আপনারা কিছু বুঝতে পেরেছেন বা কিছু কি ধরতে পারছেন? তখন ওনারা বলেন যে এখানে কোনো একটা সোল আছে যে কিন্তু কোনোভাবেই এই বাড়িতে কাউকে টিকতে দিতে চাইছে না। এবং উনি তখন বললেন যে তাহলে তখন এবং এমন একটা পোর্শন ভাঙতে হবে যে পোর্শনটা ভাঙলে পরে মানে একটু প্রবলেমই হয়ে যাবে, অত বড় বাড়ি তো সেক্ষেত্রে ওই পোর্শনটা ভাঙলে পরে একটু সমস্যাই হবে। কিন্তু ওনারা বললেন যে যদি তুমি ভালোভাবে এখানে বসবাস করতে চাও বা অকেশনালি এই বাড়িতে তুমি যদি চাও যে মানুষজন আসুক বা উইকেন্ড কাটাতে যাই করতে আসো না কেন, তুমি যদি কোনো প্রবলেম ছাড়া এই বাড়িতে বসবাস করতে চাও তাহলে কিন্তু তোমাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে, তো উনি বললেন যে দেখুন আমার তো এই মুহূর্তে বা ইমিডিয়েটলি তো আমি এটা করতে পারবো না। আর ওনারা সমস্ত কিছু দেখে দিয়ে গেলেন যে কোথা থেকে কী অবধি ভাঙতে হবে, কি করতে হবে না করতে হবে। এবার যথারীতি যেটা হয়, ওই পোর্শনটা যখন ভাঙা হয় এবং ওই পোর্শনটা ভেঙে যখন যা হয় আর কি, মানে টোটাল আর কি, মানে দোতলা একতলার পুরো ওই পোর্শনটাই ভাঙতে হয়েছিল। এবং ভাঙতে গিয়ে যেটা দেখা যায় যে যখন মেঝে ভাঙা হচ্ছে একতলার, সেখান থেকে এমন কিছু জিনিস বেরোয় যেগুলো কিন্তু খুব স্বাভাবিক ছিল না। মানে ধরুন মাথার খুলি,
হাড় এই সমস্ত বেরিয়েছে। তো তখন ওনারা মানে যারা আর কি মিস্ত্রি যারা ওই কাজগুলো করছিল তারাও একটু অবাক হয়েছে। তো যথারীতি উনি ওদের দিয়ে ওই কাজটা করিয়ে উনি যথারীতি ওই জিনিসগুলোকে সাইডও করে দেন এবং তারপরে উনি যথারীতি উনি আবার কামাখ্যায় ওনার যিনি গুরুদেব এবং তার যারা শিষ্যরা রয়েছেন মানে ওনার যে গুরু ভাইরা রয়েছেন তাদের কাছে এই ডিটেলটা বলেন যে ওই পোর্শনটা ভাঙার পরে কিন্তু এইটা আমি এই বেশ কিছু জিনিস কিন্তু আমি পেয়েছি। তো তখন ওনার গুরুদেব বলেন যে আমি তো তোমাকে বলেই ছিলাম যে ও পার্টিকুলার ওই জায়গাটাতে সমস্যা আছে এবং ওই জায়গাটা থেকেই যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে এবং তার ফলেই কিন্তু পুরো বাড়িটার মধ্যে একটা নেগেটিভ ভাইবস কাজ করছে এবং কেউ বসবাস করতে পারছে না ওই বাড়িটাতে। ঠিক আছে, তখন উনি বললেন যে সেক্ষেত্রে আমার মানে করণীয় কী। তা তখন ওনার গুরুদেব বললেন যে তুমি একটা কাজ করো, মানে তুমি কামাখ্যায় এসে আমি ওনার আরও যে মানে আরও যারা শিষ্য তো অনেকেই ছিলেন কিন্তু তার মধ্যে উনি ওনার কিছু বাছাই শিষ্য 2-3জনকে বললেন যে উনি টোটাল মানে উনি তো বাড়িটা দেখে গিয়েই ছিলেন, তো সেক্ষেত্রে ওইখানে কিভাবে কি স্ট্রাকচারটা করা হবে কিভাবে কি করতে হবে সেটা উনি বলে দেন এবং সেক্ষেত্রে ওই ভদ্রলোক আবার কামাখ্যায় ব্যাক করেন এবং সেখান থেকে ওই 2-3জন গুরুভাইকে নিয়ে উনি আবার আসেন এবং তারা এখানে থেকে ওই যে পোর্শনটা যেটা ভাঙা হয়েছিল সেটা তৈরি করা হবে। ভালো কথা। তো এবারে ওই পোর্শনটা ওনারা মোটামুটি 15-20 দিন এখানে থেকে ওই পোর্শনটা নতুন করে কিন্তু আবার কনস্ট্রাক্ট করা হয়। ঠিক আছে, এইবারে যেটা হলো এবারে এই কনস্ট্রাকশনটা হয়ে গেল এবং কমপ্লিট হয়ে গেল ওই পোর্শনটা। তারপরে ওনার গুরুদেব বললেন যে 2 দিন ধরে একটা যজ্ঞ করতে হবে এবং তার জন্য যা যা লাগবে ওনাকে সমস্ত একটা ফর্দও দেওয়া হলো। তো উনি বললেন ঠিক আছে। এইবারে যথারীতি ঠিক আগে মানে প্রথমবার যেমন কামাখ্যা থেকে ওনার গুরুদেব এবং একটা 20-25 জনের যে একটা টিম এসছিল তারা যথারীতি আবারও এলো এবং স্বাভাবিকভাবে যেটা হলো যে পাড়ার লোকও দেখে একটু হতভম্ব যে ব্যাপারটা কী। তো এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পাড়ার লোকেদের কাছ থেকেও কিন্তু অনেকবার অনেকভাবে খবর নেওয়া হয়েছে কিন্তু তারাও কিন্তু ডিটেলসটা কিছু বলতে পারেনি, কারণ প্রথম যিনি ছিলেন মানে অ্যাকচুয়ালি যে বাড়িটা করেছিলেন তিনি হঠাৎ করেই তড়িঘড়ি রাতারাতি কিন্তু বাড়িটা প্রায় বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন তার ডিটেলটা কিন্তু কিছু পাওয়াও যায়নি বা সেভাবে কেউ জানতেও পারিনি। হয়তো খুব রেয়ার পার্সন এক আধজন জানতেন কিন্তু তারা আর কোনোভাবে মুখ খোলেনি, কারণ কেউই চায় না কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে। তো তারপরে যেটা হয় যে আপনার উনি যথারীতি ওই ফর্দ অনুযায়ী সমস্ত জিনিসপত্র আনেন এবং টোটালি বাড়িটাতে মানে যা হয় আর কি বাড়ির মধ্যে 2 দিন ধরে যজ্ঞ হবে এবং তার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট উনি সমস্ত কিছু করেন এবং ওনারা একটা ফিক্সড ডেট দেন যে দিনে ওনারা এই কলকাতায় এসে পৌঁছবেন। ঠিক আছে, এইবারে ওনারা আসার পরে যথারীতি 2 দিন ধরে বেশ মানে জাঁকজমক করেই একটা যজ্ঞ হয়, পুজো হয় এবং বেশ কিছু জিনিস ওনারা না মানে কি বলবো আমিও দেখেছি মানে বেশ কিছু অদ্ভুত জিনিস যেগুলো ছাদের মধ্যে রেলিংয়ে লাগানো আছে বা আপনার দোতলার বারান্দায় বেশ কিছু জিনিস লাগানো আছে। তো এগুলো নিশ্চয়ই ওনার বাড়ির ওই প্রোটেকশনের জন্যই ওগুলো লাগানো এবং সদর দরজাতেও বেশ কিছু মানে তন্ত্র সাধনার কিছু জিনিস হয়তো ওখানে সেট করা আছে। তো তারপরে যথারীতি উনি এই বাড়িটাতে মানে ধুমধাম করে যজ্ঞ পুজো সমস্ত কিছুই হয় এবং হওয়ার পরে এবার ওনারা আসা শুরু করেন। আস্তে আস্তে বেশ কিছুদিন ধরে থাকছেন, সব ঠিক আছে। এইবারে যেটা হয় মানে উনিও তো খবর লাগাচ্ছেন যে কিছু তো ছিল এবং যেটা ছিল বেশ মানে স্ট্রং জিনিস ছিল সেটাকে কিন্তু এখান থেকে মানে দূর করতে রীতিমতো মানে ওই কারণেই কিন্তু বেশ 2 দিন ধরে জাঁকজমক করে পুজো যজ্ঞ সমস্ত কিছু করতে হয়েছে। এবং যখন যজ্ঞ শেষ হয় ওনার গুরুদেব তখন একটা কথাই ওনাকে বলেছিলেন যে আর কোনো চিন্তা নেই, আশা করি তোমাকে আর এই বাড়ি কারুর
মানে কারোর কাছে হ্যান্ড ওভার করে তোমাকে এখান থেকে সেই পালাই অবস্থা করতে হবে না। আশা করি যা কাজ করে দিয়েছি সেক্ষেত্রে আর কখনোই মানে রেস্ট লাইফে তোমার আর কোনো প্রবলেম হবে না, বা বাকিরা যে প্রবলেমগুলো ফেস করেছে সেই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না। ঠিক আছে, এইবারে যা হয় আর কি, ওনার তো কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছে যে কিছু তো একটা ছিল, বা কিছু একটা ঘটনা ছিল, বা কিছু একটা প্রবলেম তো ছিল যে যেটার কারণে তো এটা হচ্ছিল। তো সেক্ষেত্রে এটা আমিও ঠিক ভালোভাবে বলতে পারবো না উনি কার থেকে শুনেছেন, কারণ আমি যার থেকে ঘটনাটা শুনেছি সেও প্রপারলি বলতে পারেনি যে কে ঘটনাটা ওনাকে বলেছিল পরবর্তী সময়, কারণ পাড়াতে যতজনের কাছেই জিজ্ঞেস করা হয়েছে এবং আমিও ওই পাড়ার যার কাছ থেকে আমি মানে ঘটনাটা শুনেছি আর কি, তো সেও কিন্তু প্রপারলি বলতে পারেনি যে কী ঘটনা ছিল। তো ওই প্রমোটার ভদ্রলোক পরবর্তী সময়ে জানতে পেরেছিলেন যে ওই বাড়িতে মানে কি বলবো, মানে হাজব্যান্ড ওয়াইফ আর ওনার বোধহয় মেয়ে জামাই আর বাচ্চা একটা থাকতো। এটা অনেক দিন আগেকার ঘটনা, মানে এটা অনেকেই জানে না, যদিও এটা পরবর্তী সময় ওই ভদ্রলোক জেনেছিলেন, মানে খুব কষ্টসাধ্যই হয়েছিল ওনার এই ঘটনাটা জানার। তো মেয়েটির সঙ্গে বোধহয় তার হাজব্যান্ডের কোনো একটা প্রবলেম ছিল, কিছু সামথিং ছিল, সেটা নিয়ে ওদের প্রায় দিনই ঝগড়া অশান্তি বচসা লেগেই থাকতো। তো এবারে যেটা হয়, মেয়েটি এবং মেয়েটির ফ্যামিলি কোনোভাবে ছেলেটিকে কিছু করে দিয়েছিল না ছেলেটি কোনোভাবে সুইসাইড অ্যাটেম্প করেছিল, এটা প্রপার কেউই বলতে পারে না। এবং যেটা হয়েছিল যে এই রকম কিছু একটা ঘটনা ঘটেছিল, এবং ঘটে যাওয়ার পরেই যেটা হয়েছিল ওরা বোধহয় কিছু এমন ঘটিয়েছিল যে কারণে ওই যে জিনিসগুলো ওই বিল্ডিংটা মানে ভাঙার পরে যে জিনিসগুলো পাওয়া গিয়েছিল সেগুলো হয়তো তারই নমুনাস্বরূপ জিনিস পাওয়া গেছে। তো তারপর থেকেই এই প্রবলেমটা স্টার্ট হয়, এবং যারা প্রথম তৈরি করেছিল বা যারা প্রথম বসবাস করা শুরু করেছিল তারা তো খুব ভালো জানে তারা কি করেছে। তো সেই জন্য তারা তড়িঘড়ি বাড়িটাকে বিক্রি করে দিয়ে চলে গিয়েছিল, কারণ তারা তো আর তারা যখন বিক্রি করবে তারা নিশ্চয়ই এই ধরনের কথা কাউকে বলে বিক্রি করবে না যে কেউ প্রবলেমে পড়বে, আর কেউ নিশ্চয়ই প্রবলেম জেনে শুনে কোনো বাড়ি কিনবে না। সরি। তো সেই ব্যাপারটা পরবর্তী সময়ে জানাজানি হয়, এবং যারা খুব পুরনো বাসিন্দা তারা এটাও পরবর্তী সময় বলেছিল যে হ্যাঁ, যারা এই বাড়ি থেকে চট করে মানে খুব তড়িঘড়ি বিক্রি করে দিয়ে বেরিয়ে গিয়েছিল, মানে একদম প্রায় নিঃশব্দেই পাড়া থেকে চলে যাওয়ার মতোই, তো তারা যে চলে গিয়েছিল, তো সেইটা মানে কি বলবো, সেইটা কেউই সেভাবে মানে তাদেরকে জিজ্ঞেস করবে বা কিছু করবে এরকম কোনো সময় বা সুযোগ তারাও পায়নি, মানে তারা হঠাৎই তড়িঘড়ি ওই জায়গাটা ছেড়ে চলে যায়। তো এটাই ছিল আজকের দ্বিতীয় ঘটনা, এবং এখনও বাড়িটি আছে, এবং ওই যে বললাম ছাদে, দোতলার বারান্দায় বা ওনাদের মেন গেটে বেশ কিছু মানে কি বলবো, বেশ কিছু সিম্বল লাগানো আছে যেগুলো হয়তো কোনোভাবে ওই বাড়িটাকে প্রোটেক্ট করছে। এবং ওনার যে গুরুদেব ছিলেন বললামই যে উনি একটা কথাই বলেছিলেন যে রেস্ট লাইফ হয়তো আর তোমাকে এই বাড়িটা নিয়ে বা আর কাউকেই হয়তো প্রবলেম ফেস করতে হবে না, এবং আশা করি যে উনি একটাই কথা বলেছিলেন যে আর পরবর্তী সময় তোমাকে অন্তত এই বাড়িটা আর কাউকে হ্যান্ড ওভার করতে হবে না। তো এখন ওই বাড়িটিও বহাল তবিয়াতে আছে, এবং যারা মানে যারা থাকেন এখন আর কি প্রায়শই ওনারা আসেন, থাকছেন, সমস্ত কিছুই এখন ওনারা একদম নর্মালি থাকেন, কোনো প্রবলেমও নেই, কোনো কিচ্ছু নেই, এখন বাড়িটা একদম স্বাভাবিকভাবেই রয়েছে। তো যেহেতু আমি ঘটনাটা শুনেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, আপনারা যদি কেউ আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট বা কোনো ঘটনা যদি আমাকে পাঠাতে চান, তো সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে brightofcrystal@gmail.com। তো সেক্ষেত্রে আপনারা আমাকে এই মেল আইডিতে মেল করে গল্পগুলো পাঠাতে পারেন। আমার এই বলা গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হোয়াটসঅ্যাপে আমাদের একটি চ্যানেল খোলা হয়েছে ব্রাইট ক্রিস্টাল নামেই, তো পারলে ওই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে আমি যখন যেরকম ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের ডিভাইসে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।